যে বলে না যে আপনার সলতে পাকানো, দড়ি পেঁচানো একটা জিনিস আছে, এখনো আমাদের এই পাকানো কাজটা এখনো কমপ্লিট হয়নি। কালকের ক্লাসের পরে চিন্তা করলাম যে আরো কিছু প্রসঙ্গ বাদ গেছে। এই প্রসঙ্গগুলো আলোচনায় আসার পরে আমরা যে পয়েন্টটা ধরতে চাচ্ছি সেটা হচ্ছে হিন্দু এবং মুসলমান দুই সম্প্রদায় কিভাবে পয়েন্ট অফ নো রিটার্ন পজিশনে চলে গেল। 40-এর দশকে যার অনিবার্য পরিণতি হলো দেশভাগ। এই দুই সম্প্রদায়কে বোঝার জন্য আমরা কিন্তু চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় তথ্য হাতড়াচ্ছি যে আসলে কি ঘটেছিল। হিন্দু বুদ্ধিজীবী শ্রেণী, তাদের রোল কি ছিল, যেটাকে আমরা ভদ্রলোক শ্রেণী বলছি, তারা কিভাবে এক্সট্রিমিজমকে ওয়েলকাম করলো। এই বিষয়গুলো বোঝার জন্য আমরা পাঁচকে বোঝার জন্য পাঁচের আগের পর্বটাকে আরেকটু ডিটেল জানার দরকার আছে। যে এটা এই জন্য জানতে হবে যে সবার রোলটা আসলে কিরকম ছিল, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে পাঁচ আসলো, মানে 1905 বঙ্গভঙ্গের যে প্রতিক্রিয়াটা হলো সেই প্রতিক্রিয়ারই অনিবার্য ধারাবাহিকতা হচ্ছে স্বদেশী মুভমেন্ট। 3 বছর ধরে এই মুভমেন্টটা কি সুদূর প্রসারী প্রভাব ফেললো, এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করছি। জাস্ট যে একেবারে নিউ কামার হিসেবে আমিও পড়ছি, নানা রকম তথ্য সূত্র হাতড়াচ্ছি যে নতুন নতুন কি জানা যায়। তো আমি এই যে পণ্ডিত লোক তা না, আমিও পড়ে পড়ে বোঝার চেষ্টা করছি যে এই বিষয়গুলো আসলেই কি ঘটেছিল। এটাই জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করা। আপনারা হয়তো অনেকেই এই বিষয় সম্পর্কে জানেন, বুঝেন, পড়াশোনা করছেন, কিন্তু তারপরও এই আলোচনাটা হচ্ছে, আমি যে সময় ইউনিভার্সিটিতে পড়তাম আমাদের এক টিচার খুব অনেস্টলি বলতেন, এটা এখন বুঝি যে এটা একটা অনেস্টলি একটা রিকগনিশন যে টিচাররা হচ্ছে সিনিয়র স্টুডেন্ট আর স্টুডেন্টরা হচ্ছে জুনিয়র স্টুডেন্ট। আপনারাও পড়েন, আমরাও পড়ি, পার্থক্যটা খুবই মার্জিনাল। তো এই জন্য আর টিচারের কাজ হচ্ছে, আমি বহুবার বহু উপলক্ষে বলেছি যে হায়ার এডুকেশনে টিচারের কাজটা হলো আগ্রহ সৃষ্টি করা স্টুডেন্টের মধ্যে। এখন ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ানো হায়ার এডুকেশনে খুব বেশি উপযোগিতা নেই যদি নতুন কোনো প্রশ্ন না থাকে, নতুন কোনো উত্তর খোঁজার তাড়না না থাকে, তাহলে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ানোর দরকার নাই। যেমন আপনারা একজন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছেন বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল, আমরা এভাবে চিন্তা করব না আর কি। কারণ ও ফলাফল এটা ক্লাস 9-10-ও পড়ে, তাহলে আমাদের ইউনিভার্সিটিতে পড়ার দরকারটা কি? আমি আপনাদেরকে প্রথম থেকেই বলছি যে আমরা নতুন নতুন প্রশ্ন খুঁজবো এবং উত্তর জানার চেষ্টা করব। ট্র্যাডিশনাল প্রশ্ন আপনারা ভুলে যান। এখনো এই বিষয়ের উপরে কি প্রশ্ন হবে সেটা কিন্তু আমি এখনো ফিক্সড করিনি। আমি যখন ফিক্সড করব উইথ রিডিং ম্যাটেরিয়ালস আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করব। আপনাদের কাছে সবার কাছে হয়তো বই নাই, অথবা আমি যেখান থেকে তথ্য পাচ্ছি এগুলো আমি শেয়ার করব। আপনাদের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। আপাতত আমরা বঙ্গভঙ্গ নিয়ে যা তার আগের পর্যায়ে যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো বোঝার চেষ্টা করছি যে আসলে কি ঘটেছিল। যেমন আমি আজকে সিদ্ধান্ত নিলাম যে আগের পর্ব 1890-এর দশক 1905 সালের আগ পর্যন্ত বেশ কিছু ইম্পর্টেন্ট ঘটনা ঘটে গেছে, যেগুলো এই বঙ্গভঙ্গের আগে অবশ্যই আলোচনায় আসা উচিত, বা স্বদেশী মুভমেন্ট আলোচনার আগে অবশ্যই আলোচনায় আসা উচিত। একটা বিষয় কালকে আমি আলোকপাত করেছি, সেটা হচ্ছে কংগ্রেস। এটা নিয়ে আমি আর উক্তি করছি না। কংগ্রেসকে এক্সট্রিম ন্যাশনালিস্টরা বলছে, ইন্ডিয়ান ন্যাশনালিস্টরা বলছে যে আসলে
তারা ছিল, কংগ্রেস হচ্ছে নরমপন্থী। কালকে আমি বলেছি যে তারা শুধু দিন দরবার করতে করতে ব্যস্ত ছিল। বছরে একটা অধিবেশন করত 3 দিনের, সেখানে খাওয়া দাওয়া হতো, থাকা খাওয়া ঘুম হতো, তারপরে একটা বক্তৃতা হতো, কিছু রেজুলেশন সংগ্রহ করে সেটাতে বলা হতো যে এই ব্রিটিশদের কাছে এই এই দাবিগুলো পেশ করা হতো। এটা তো আমি বলেছি। তো এই প্রসঙ্গে আমি একটা বইয়ের কথা বলি যে আপনারা মানে মৃত্যুর আগে একবার হলেও, আমি এটা বলি প্রিয় বইয়ের ক্ষেত্রে, এই আমার হিস্ট্রি স্টুডেন্টরা জানেন জি যে স্যার, এদের পড়া উচিত, অন্যতম বই। জি স্যার। ফ্রিডম এট মিডনাইট, ডোমিনিক ল্যাপিয়ের এবং ল্যারি কলিন্স। এই বইটা আপনারা অনুবাদ পাবেন যে কোনো জায়গাতে, নীলক্ষেতে বা যে কোনো বইয়ের দোকানে আপনারা পাবেন। তো আপনারা এই বইটা অবশ্যই পড়বেন। শুধু হিস্ট্রি স্টুডেন্ট না, হিস্ট্রি স্টুডেন্টদের তো অবশ্য পাঠ্য। তার নামটা কি আরেকবার বলুন? ফ্রিডম এট মিডনাইট, ফ্রিডম এট মিডনাইট, ডোমিনিক ল্যাপিয়ের এবং ল্যারি কলিন্স। এই বইটা আপনারা পড়বেন। এখানে এক জায়গায় বিবরণ আছে কংগ্রেসের কোন একটা, আমি ভুলে গেছি, কোন একটা সম্মেলনে, সম্ভবত 20-30-এর দশকে, 30-এর দশকেই হবে, কোন একটা সম্মেলনটা হতো হচ্ছে খোলা মাঠে। তখন বিভিন্ন দলের যে রাজনৈতিক সম্মেলনগুলো হতো সেগুলো হচ্ছে বিভিন্ন খোলা মাঠে। আপনারা জানেন আমাদের এখানে টাঙ্গাইলে আছে কাকমারি সম্মেলনের নাম আপনারা শুনেছেন, মাওলানা ভাসানীর নাম শুনেছেন, সেটাও এখনো সেইখানে বিশাল মাঠ, ফাঁকা মাঠ পড়ে আছে, এরকম মাঠের মধ্যে হতো। এটার একটা কারণ আছে, কারণ বেঙ্গলে যেসব জায়গায় আপনার ধান চাষ হতো, বছরে একবার ধান চাষ হতো, অধিকাংশ নিচু জমিতে সারা বছর পানি থাকতো, শীতকালে পানিটা যখন নেমে যেত তখন ধান চাষ হতো। ধান কাটার পরে যে ফাঁকা মাঠ থাকতো তখন তার মধ্যে গ্রাম্য মেলা, তারপরে এরকম রাজনৈতিক সম্মেলন, ওয়াজ মাহফিল, মানে ধর্মীয় বিভিন্ন প্রোগ্রাম, এগুলো হতো। তো এরকম কংগ্রেসের একটা সম্মেলনে আপনার গেছে, আপনার মানে সব ডেলিগেটরা আসছে সারা ইন্ডিয়া থেকে। আসার পরে মানে বুঝতে পাচ্ছেন যে খোলা মাঠে 3 দিন থাকলে তাদের তো টয়লেটের দরকার হয়, মানে সবগুলো অস্থায়ীভাবে হয়তো গর্ত খুঁড়ে তৈরি করছে। তো প্রথম দিন শেষে দ্বিতীয় দিনেই দেখা গেল যে টয়লেট ভর্তি হয়ে, মানে যে গর্ত ভর্তি হয়ে গেছে মলমূত্র দ্বারা। তো এখন সবাই খুব উদ্বিগ্ন। সারা রাত ধরে, পরের দিন সারা রাত ধরে মোহনদাস করমচাঁদ গান্ধী, তিনি একটা বালতিতে করে ওই মলমূত্রগুলো সব পরিষ্কার করেছেন সারা রাত ধরে, ওই গর্ত থেকে তুলে নিয়ে অন্য একটা জায়গায় নিয়ে গেছেন। এই হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। তো এটা হচ্ছে প্রসঙ্গ, বললাম হচ্ছে কংগ্রেস প্রসঙ্গে, কংগ্রেসের সম্মেলন প্রসঙ্গে। তো ফ্রিডম এট মিডনাইটটা আপনারা পড়বেন, আশা করি আপনাদের অসাধারণ ভালো লাগবে, যে অন্তত একটা দুর্দান্ত এক্সপেরিয়েন্স হবে এই বইটা। আমরা কংগ্রেস সম্পর্কে আর বিস্তারিত আলোচনায় যাব না, কারণ কংগ্রেস এখানে যতটা প্রাসঙ্গিক তত দূরে আসব। তো কংগ্রেস রাজনীতির সমালোচক অনেকেই ছিলেন, এর মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি, তিনি হচ্ছে অরবিন্দ ঘোষ। আপনারা নাম শুনে থাকবেন যে অরবিন্দ ঘোষ, তিনি ইংল্যান্ডে পড়াশোনা করছেন, তিনি ইন্ডিয়াতে এসে বারোদাতে থাকতেন। তিনি 1893-94 সালের দিকে তিনি এটি একগুচ্ছ প্রবন্ধ লিখলেন। সেই প্রবন্ধ গুচ্ছে কোষে সমালোচনা করলেন কংগ্রেসের, যে কংগ্রেসের এই নরমপন্থী রাজনীতি দিয়ে আমাদের কিছুই হবে না, আর কংগ্রেস হলো মধ্যবিত্তের প্রতিনিধিত্ব করে, মধ্যবিত্তের যে প্রতিনিধিত্ব, সেই মধ্যবিত্তের প্রতিনিধিত্ব যেহেতু কংগ্রেস করে, তার এই নরমপন্থী রাজনীতি দিয়ে
কিছু হবে না। অন্যতম প্রধান কারণ হলো মধ্যবিত্তরা সংখ্যাগরিষ্ঠ নয়, সংখ্যাগরিষ্ঠ হচ্ছে প্রলেতারিয়েত শ্রেণী, সর্বহারা শ্রেণী। তাদের সঙ্গে এই মধ্যবিত্তের যদি সংযোগ না থাকে, তাহলে সেই রাজনীতি দিয়ে দেশের কোনো মঙ্গল হবে না। তিনি কংগ্রেসকে এই যে কোষে সমালোচনাটা করলেন, এই সমালোচনায় মানে এরকম ভাবেই তিনি কংগ্রেসের রাজনীতির সাথে একাত্ম না হতে পেরে গোপন সমিতি করার চেষ্টা করলেন। যে গোপন সমিতি কার্যক্রমে তিনি আপনারা বাঘা যতীনের নাম শুনেছেন, যতীন্দ্রনাথ ব্যানার্জি, তারপরে আপনার বারীন্দ্রনাথ ঘোষ, তাদেরকে বাংলায় কয়েকবার পাঠালেন এই গোপন সমিতি করার সময়। তো বাংলায় খোঁজখবর নিতে পাঠিয়েছেন যে কোথায় কি করা যায়, কোন ধরনের কাজ করা যায়। কিন্তু 5 সালে যখন বঙ্গভঙ্গ হয়ে গেল, তারপরে এই এক্সট্রিম পলিটিক্সের যারা পূজারী, যারা কংগ্রেসের যারা সমালোচক, তাদের সামনে একটা অসাধারণ সময় নিয়ে আসলো যে আসলে তো কংগ্রেসকে দিয়ে কিছু হবে না, নতুন কিছু করতে হবে। এক্সট্রিমিজমটা কিন্তু একটা জায়গা পেল। এর আগে তারা কিন্তু পথ খুঁজছে। আমি আজকে যে এই আলোচনাটা শুরু করলাম এই জন্য যে 5 সাল থেকে এক্সট্রিমিজমের সূচনা না, এই সূচনাটা আগে থেকেই এরা বিভিন্নভাবে এই পথটা খুঁজছিল। এই জন্য আমি অরবিন্দ ঘোষের উদাহরণটা নিয়ে আসলাম। আরো একজন আছেন ঋষি বঙ্কিমচন্দ্র। আপনারা বঙ্কিমচন্দ্রের নাম শুনে থাকবেন। তো বঙ্কিমচন্দ্র সম্পর্কে, বঙ্কিমচন্দ্রের লেখালেখি সম্পর্কে আপনার অসাধারণ একটা আর্টিকেল লিখেছিলেন আহমেদ ছফা। আপনারা এটা পড়েছেন কিনা জানি না। সেটা হচ্ছে মানে শতবর্ষের ফেরারি বঙ্কিম। তিনি এই প্রবন্ধে দেখিয়েছেন যে 100 বছরের এই ফেরারি বঙ্কিমকে কেউ চিনে নাই। যে বাংলা ভাগের জন্য যদি একজন ব্যক্তিকে দায়ী করা হয়, তাহলে তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কেন? তিনি তার লেখনীর মাধ্যমে, এই ঊনবিংশ শতকে তার লেখনীর মাধ্যমে সাম্প্রদায়িকতা, শিক্ষিত বাঙালি হিন্দু মধ্যবিত্তের মনে বপন করে দিয়েছেন। এরকম আসছে যে শিক্ষিত বাঙালি হিন্দু মহিলারা দুপুরে যে অলস সময় কাটাতো, দুপুরে ঘুমানোর আগে বঙ্কিমচন্দ্রের বই থাকতো মাথার কাছে এবং এটা পাশে নিয়ে ঘুমাতো। তো এই তারপরে সিদ্ধান্তে আসছেন বঙ্কিমচন্দ্র যে বাংলা ভাগের জন্য এদিক ওদিক কাউকে দায়ী করে লাভ নাই। মানে বক্তব্যটা অনেকটা এরকম, বাংলা ভাগের জন্য একমাত্র বঙ্কিমচন্দ্রকে দায়ী করা চলে। তিনি এই 100 বছরেও এই সাম্প্রদায়িক বঙ্কিমকে কেউ চিনে নাই। আপনারা তারপরও বঙ্কিমচন্দ্রকে পড়বেন, অসাধারণ ভালো বাংলা গদ্যের ঊনবিংশ শতকে সেই সময়ে তিনি লিখেছেন। কিন্তু তিনি সাম্প্রদায়িকতা দোষে দুষ্ট ছিলেন এবং তার মানসপটে ছিল হিন্দু পুনরুত্থানবাদী চিন্তা ভাবনা, যে হিন্দুত্বের পুনরুত্থান ঘটতে হবে। এই চিন্তা ভাবনা দ্বারা তিনি রামরাজ্য স্থাপনের কথা বলেছেন। এই যে হিন্দু পুনরুত্থানবাদী চিন্তা ভাবনা বঙ্কিমচন্দ্রের, এটা নিয়ে তিনি 1894 সালে প্রবন্ধগুচ্ছ লিখলেন। 1905-এ বঙ্গভঙ্গ হলো, উনি লিখছেন 1894 সালে হিন্দু পুনরুত্থানবাদী চিন্তা ভাবনা তার প্রবন্ধগুলোতে আসছে। এরপরে আরো একজন ব্যক্তির কথা বলতে হবে, আপনারা নাম শুনে থাকবেন বরিশালের কেউ থাকলে, অশ্বিনী কুমার দত্ত। তিনি ছিলেন আসলে পেশায় একজন স্কুল শিক্ষক। 1897 সালে তিনি কংগ্রেস সম্পর্কে একটি মন্তব্য করলেন। মন্তব্যটা হচ্ছে এরকম যে কংগ্রেসের কার্যক্রম হচ্ছে 3 দিনের তামাশা। ওই যে বললাম যে সারা বছরে তারা একবার কোন একটা সম্মেলনে মিলিত হতো, তিনি 3 দিনের তামাশা হিসেবে অশ্বিনী
কুমার দত্ত তিনি এটাকে অভিহিত করছেন। এই অশ্বিনী কুমার দত্ত কিন্তু স্বদেশী মুভমেন্টে তার এলাকাকে দুর্গে পরিণত করেছিলেন, তার বিশাল অবদান এই স্বদেশী মুভমেন্টে। তো আরো একজন ব্যক্তি বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ততদিনে রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত কবি হয়ে গেছেন। তার লেখনী, তার অসাধারণ কবিতা, ছোট গল্প, উপন্যাস দিয়ে তিনি শুধু স্বাদেশিকতার কথাই উপস্থাপন করলেন না, তিনি একই সাথে মানুষের জীবন, কাজ, কর্ম সবগুলো নিয়ে লিখলেন। সাথে সাথে স্বাদেশিক ভাবনাগুলো তার লেখালেখিতে ফুটে উঠল। সাথে সাথে তিনি কংগ্রেসের জোর সমালোচক হলেন, যে কংগ্রেসের এই ভিক্ষাভিত্তিক ভিক্ষুক রাজনীতি গণমানুষের কোনো উপকারে আসবে না, এটা তিনি উপলব্ধি করলেন এবং এটা তিনি বললেনও বিভিন্নভাবে। শুধু স্বাদেশিক রচনাবলিতে তিনি স্থির থাকলেন না, তিনি কংগ্রেসেরও একটা কট্টর সমালোচক হলেন। তিনি শুধু সমালোচনা করেই বসে থাকলেন না, তিনি স্বদেশী ভাষায় শিক্ষা বিস্তারের বিভিন্ন প্রকল্পের কথাও বললেন, যে বিদেশি ভাষা দিয়ে আসলে আমাদের উন্নতি হবে না, উন্নতি করতে হলে নিজস্ব ভাষা, নিজস্ব কৃষ্টি এগুলোকে লালন পালন করতে হবে। সেই স্বাদেশিক ভাবনাগুলো রবীন্দ্রনাথের লেখাতে চলে আসলো। আরো একজন ভদ্রলোক, তিনি হচ্ছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তিনি চিন্তা ভাবনা করলেন যে ব্যবসার ক্ষেত্রে ভারতীয়রা যথেষ্ট পিছিয়ে আছে, বিভিন্ন সামাজিক উদ্যোগের পিছিয়ে আছে। তাই তিনি শুরু করলেন 1893 সালের দিকে বেঙ্গল কেমিক্যালের প্রথম ইন্ডাস্ট্রি তিনি শুরু করলেন। সেটা ওই স্বাদেশিক চিন্তা ভাবনা থেকে যে আমাদের বিজনেসে যেতে হবে। তারপরে আরেকজন ছিলেন হচ্ছে সতীশ চন্দ্র মুখোপাধ্যায়, তিনি ডন সোসাইটি করলেন। তারপরে আমরা জানি যে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন করেছিলেন। এগুলো সব ছিল হচ্ছে দেশীয় শিক্ষা, দেশীয় কালচার, এগুলোকে নতুন নতুন রূপ নিয়ে কিভাবে পরীক্ষা নিরীক্ষা করা যায়। তারপরে স্বদেশী মুভমেন্টের আগেই, 5 সালের আগেই কিন্তু এইসব উদ্যোগগুলো শুরু হয়েছিল এবং প্রায় সবাই ছিল হচ্ছে কংগ্রেসের সমালোচক। আরেকটা দিক বলতে হবে, একই সাথে যারা সমালোচক ছিলেন আরেকটা দিক বলতে হবে যে আসলে চরমপন্থার উত্থানটা কিভাবে হলো। এই যারা নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করছে, এরা ভিক্ষাভিত্তিক রাজনীতি, ভিক্ষাভিত্তিমূলক পলিটিক্স করছে এবং কংগ্রেস যথাযথভাবে ভারতীয়দের প্রতিনিধিত্ব করছে না। তাহলে এর সাথে সাথে আমরা দেখছি যে চরমপন্থারও এক ধরনের উত্থান ঘটছে। যেমন বঙ্কিমচন্দ্র যে পুনরুত্থানবাদী হিন্দুত্বের কথা বলছেন, আরো বেশি স্পষ্ট করে বললেন হচ্ছে, আপনারা জানেন, তার নাম শুনে থাকবেন, বাল গঙ্গাধর তিলক, মহারাষ্ট্রের। তিনি ধর্মীয় গোঁড়ামিকে অন্য মাত্রা দিলেন, অনন্য উচ্চতায় নিয়ে গেলেন। তিনি ধর্মীয় গোঁড়ামিকে একেবারে অন্য উচ্চতায় নিয়ে গেলেন, যে জাতীয়তাবাদের ভিত্তি হবে ধর্মীয় উগ্রবাদ। এবং তিনি শিবাজি উৎসবের প্রচলন করলেন। শিবাজি উৎসবকে বেশ ধরে হিন্দুত্ববাদী, জাতীয়তাবাদী যেটা, তিনি একেবারে উগ্র জাতীয়তাবাদকে তিনি প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করলেন। বাল গঙ্গাধর তিলক শুধু শিবাজি উৎসব নয়, এটা 1896 সালে তিনি প্রচলন করেন। তিনি 1896-97 সালে আরেকটি অনন্য উদ্যোগ নেন, সেটা হচ্ছে রাজস্ব বন্ধ করে, রাজস্ব বয়কট করে এক ধরনের মানে বয়কট আন্দোলনের সূচনা করেন। বয়কট আন্দোলন যে 5 সালের পরে হয়েছে তা না, আসলে এটা যে চরমপন্থী রাজনীতির একেবারে পুরোধা ব্যক্তিত্ব এই বাল গঙ্গাধর তিলক, তিনি এই বয়কট আন্দোলনের সূচনা করেন।
1905 সালে যেটা বয়কট আন্দোলনের পরীক্ষা নিরীক্ষা চালু হয়েছিল, পরে আসলে সূচনাটা হয়েছিল বাল গঙ্গাধর তিলকের হাত দিয়ে। তিনি আবার 1902 সালের দিকে একটা বক্তৃতায় বলছেন যে কংগ্রেসের একটা তুমুল সমালোচনা করলেন যে প্রতি বছর যে ব্যাঙের মতো ঘ্যাঙর ঘ্যাঙর আওয়াজ বা ব্যাঙ যেভাবে ডাকে, এসব করে আসলে দেশের কিছু হবে না। এভাবে কংগ্রেসকে তিনি তীব্র সমালোচনা করলেন। 2 সালের আরেকটা বক্তৃতায় তিনি বললেন যে আমরা দেশকে অচল করে দিতে পারি বয়কটের মাধ্যমে। প্রশাসন তো চালায় ভারতীয়রা, উপরে কিছু ইংরেজ রয়েছে, প্রশাসনকে আমরা অকেজো করে দিতে পারি ধর্মঘট ডেকে। তারপরে রেলপথ, টেলিগ্রাফ, এগুলোর অধিকাংশ হচ্ছে বাঙালি শ্রমিক, বাঙালি কর্মী, তারা এগুলো পরিচালনা করে। আমরা যদি যথাযথভাবে জাতীয়তাবাদী উদ্বুদ্ধ হই, তাহলে এই প্রক্রিয়াগুলো থেকে আমরা একেবারে কঠিন সমস্যায় ফেলে দিতে পারি ইংরেজদের বয়কটের মাধ্যমে। তাহলে বয়কটটা যে শুধু 5 সালের পরে হয়েছে বা স্বদেশী মুভমেন্টের সময় বা তার পরবর্তীকালে এসেছে তা না, এটা আসলে আগে থেকে যে চরমপন্থী চিন্তা ভাবনার লোকজন, এগুলো কিন্তু বিচ্ছিন্নভাবে হলেও বিভিন্নভাবে আলোচনা এসেছে। এইগুলো আলোচনা আসার এই প্রসেসটা আপনাকে বললাম যে বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে, যেমন অরবিন্দ ঘোষ, ঋষি অরবিন্দ, তিনি কিন্তু হিন্দুত্ববাদের একজন অনেক বড় দার্শনিক, যে কট্টর হিন্দুত্ববাদীরা তাকে বড় বাপের দার্শনিক হিসেবে দেখতে অভ্যস্ত। তিনি কিন্তু ওই যে আমি বলেছি 5-এর আগেই গোপন সমিতি করার উদ্যোগ নিয়েছিলেন, সেখানে যতীন্দ্রনাথ, তারপরে বারিন ঘোষ, তাদেরকে তিনি কাজে লাগিয়েছিলেন। তো এই গেল হচ্ছে কংগ্রেস সম্পর্কে সমালোচনা এবং তারা কিভাবে চিন্তা ভাবনা করছে সেই দিকে। তাহলে 5-এ যে বঙ্গভঙ্গটা হলো, আমরা বঙ্গভঙ্গ নিয়ে কালকে কিছুটা বলেছি, তো এরপরে আসলে কি হবে? বঙ্গভঙ্গের যে একটা আইডিয়া ছিল যে আসলে কিছুদিন বাদ প্রতিবাদ হবে, তারপরে এক সময় সবকিছু শান্ত হয়ে যাবে। কিন্তু শান্তটা হলো না কেন? পরে দেখা গেল যে না, এটা আসলে তীব্র একটা প্রতিক্রিয়া সৃষ্টি হলো। কেন হলো? প্রতিক্রিয়াটা কেন হলো সেটা আমরা এখন অনুসন্ধান করি, কিছু বোঝার চেষ্টা করি। একটা হচ্ছে বাংলা দীর্ঘ সময় ধরে একটা ঐক্যবদ্ধ ইউনিট হিসেবে প্রচলিত ছিল। এই জন্য বাংলার লোকদের মধ্যে বাঙালিত্বের একটা ঐক্যবোধ ছিল যে আমরা হচ্ছে বাঙালি। তারপরে আপনারা জানেন যে ইংরেজদের হাত দিয়ে কলকাতা হয়ে গেল বাংলার একেবারে প্রাণ কেন্দ্র। কলকাতা হচ্ছে, আমরা যে সময়ের কথা বলছি সে সময় হচ্ছে কলকাতা হচ্ছে রাজধানী। তো কলকাতাকে কেন্দ্র করে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতির যে অভূতপূর্ব যে মেলবন্ধন বলা যায়, সেটা কলকাতাকে কেন্দ্র করেই ঘটেছে। আপনারা জানেন যে সারা জায়গা থেকে স্টুডেন্টরা আসতো এখানে পড়াশোনা করার জন্য, বিভিন্ন জেলা বিভিন্ন প্রদেশ থেকে স্টুডেন্টরা আসতো হচ্ছে পড়াশোনা করার জন্য। চাকরি প্রত্যাশী তরুণরা আসতো চাকরির জন্য কলকাতায়, ব্যবসায়ীরা আসতো ব্যবসার জন্য। সবকিছুর মূল জায়গাটা হচ্ছে কলকাতা। মেন্টাল অ্যাটাচমেন্ট যেটা বলে সেটা হচ্ছে কলকাতাকে কেন্দ্র করে। সেটা পূর্ববঙ্গের লোক হোক, আসামের লোক হোক, বা আপনার উড়িষ্যা হোক, বিহার হোক, যে কোনো জায়গা, মধ্যপ্রদেশ, যে এরিয়া থাকুক, মেন্টালিটিতে থাকে। আমরা এখন যেমন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একজন স্টুডেন্টের স্বপ্ন থাকে যে ঢাকায় আসবো, পড়াশোনা করব, তারপরে চাকরি খুঁজবো, ঢাকায় যেতে হবে। কালচারাল জগতে সে দাঁড়াতে চায়, স্বীকৃতি পেতে চায়, তাকে ঢাকায় যেতে হবে। লেখক হিসেবে,
সম্পাদক হিসেবে, সাংবাদিক হিসেবে যে পরিচয় চায় সেটা ঢাকায় যেতে হবে। এরকমই একটি মেন্টাল অ্যাটাচমেন্ট বাঙালিদের মধ্যে কলকাতা কেন্দ্রিক ছিল, এটাকে অস্বীকার করা যাবে না। তো সাহিত্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংবাদপত্র বেরোচ্ছে, সংবাদপত্রের সংখ্যা দিনে দিনে বাড়ছে। এক্ষেত্রে কালচারাল অ্যাটাচমেন্টটাও কলকাতাকে কেন্দ্র করে। বই বেরোচ্ছে, বঙ্কিমচন্দ্রের বই বেরোচ্ছে 19বিংশ শতকে, সেটাও কলকাতা থেকে। এরপর আসলো রবীন্দ্রনাথের যাবতীয় লেখাগুলো, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের কাহিনী তো হচ্ছে কিংবদন্তির মতো বাঙালিদের মধ্যে প্রচলিত ছিল। এই যে আপনার চারদিক দিয়ে যে সলতে পাকানো, সবকিছুর মূলটা ছিল হচ্ছে কলকাতাকে কেন্দ্র করে। এই কলকাতাকে কেন্দ্র করেই আপনার একটা আঞ্চলিক গরিমা, যে একটা গর্ববোধ, সেটাও কিন্তু বাঙালিদের মধ্যে আছে বা ছিল সেই সময়, যে আসলে কলকাতাতে থাকি। এখনো আছে না, যে আমি ঢাকাতে থাকি, ঢাকায় আমার একটা বাড়ি আছে, ফ্ল্যাট আছে। এগুলো তো হচ্ছে ব্যক্তিগত গরিমার বিষয়। এর টোটাল ইয়েটা ছিল হচ্ছে আসলে কলকাতাকে কেন্দ্র করে, এটাকে অস্বীকার করা যাবে না। আবার আমি যে ইঙ্গিতটা দিলাম যে 5-এর আগে ক্রমবর্ধমান হিন্দু পুনরুত্থানবাদীদের যে মেন্টালিটি, সেটাকে নার্সিং করছে হচ্ছে ভদ্রলোক শ্রেণীর কিছু বুদ্ধিজীবী। তাদের অবস্থানও হচ্ছে কলকাতায়। আবার কলকাতার শিক্ষিত বাঙালি বা ভদ্রলোক শ্রেণী সারা ইন্ডিয়ার যে কোনো প্রভিন্সের তুলনায় শিক্ষায়, চাকুরি, ব্যবসা, যেটাই বলেন, সবচাইতে অগ্রগামী। এত অ্যাডভান্স সোসাইটি তখন পর্যন্ত সারা ইন্ডিয়ায় কোনো প্রভিন্সে ছিল না, যতটা কলকাতা মহানগরীতে ছিল। এরপরে যেটা যুক্ত হলো, আপনার এই সময় ইন্টারন্যাশনালি কয়েকটা ঘটনা ঘটে। বুয়োর যুদ্ধে আপনার ইংরেজরা পরাজিত হয়। তারপরে 1904-05 সালে রুশ ভারত যুদ্ধে আপনার আপনার রাশিয়ার সাথে, না, বুয়োর যুদ্ধে যে পরাজিত হলো, এতে খুশি হয় হচ্ছে ভারতীয়রা। কারণ জাতীয়তাবাদী চিন্তা ভাবনায় ব্রিটিশরা হচ্ছে আমাদের উপরে চেপে বসেছে, এটা উপনিবেশিক শক্তি। তারা পরাজিত হয়েছে, আমরা খুব খুশি যে ইংরেজরা পরাজিত হয়েছে। তারপরে আরেকটাই হচ্ছে চীন রাশিয়ার, না, জাপান এবং রাশিয়ার যে যুদ্ধ হলো 4-5-এ, সেখানে জাপান জিতে গেল। এবং এটা ভারতে এত জনপ্রিয় হলো এই ধারণাটা, যে তারা বলছে যে আসলে অনেকেই তার ছেলে মেয়েদের নাম জাপানিজদের নামের অনুকরণে রাখা শুরু করলো। এইগুলো, এই যে চিন্তা ভাবনাগুলো, যে খুশি হওয়া, এরকম হয় না যে ধরেন যারা পাকিস্তান সাপোর্টার বা ইন্ডিয়ান সাপোর্টার, তারা কোথাও, যারা ইন্ডিয়ান বিরুদ্ধে, ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়ার সাথে খেলে, অস্ট্রেলিয়া জিতলেই তারা খুশি। আর যারা পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তান যদি জিম্বাবুয়ের কাছেও হারে, তাহলে সে জিম্বাবুয়ের কে সে খুব অ্যাপ্রিসিয়েট করবে, যে না, জিম্বাবুয়ে একটা কাজের কাজ করেছে। বিষয়টা হচ্ছে এরকম, যে ইংরেজরা বা পাশ্চাত্যেরা যেখানে হারছে, যেখানে হেরে যাচ্ছে, তারা কিন্তু খুব উৎফুল্ল হচ্ছে। এটা হচ্ছে জাতীয়তাবাদী চিন্তা ভাবনার একটা অন্যতম বহিঃপ্রকাশ। তো এই অবস্থায় যখন বাংলা ভাগ হলো, তখন যে একটা ইয়ে আছে, যে 4-5 সালের দিকে বাংলা ভাগের একেবারে কাছাকাছি গিয়ে 4-5 সালের দিকে তারা প্রকাশ্যে আর কিছুই বলছে না, যে যা হচ্ছে হোক, কিন্তু তারা বাংলা ভাগটা নিশ্চিত করে ফেললো এর মধ্যে, যে বাংলাটা ভাগ হয়ে গেল। তো এই যে বাংলা ভাগকে বাঙালিরা নিল,
বিশেষ করে শিক্ষিত বাঙালি ভদ্রলোক শ্রেণী নিল জাতীয় অবমাননা হিসেবে। আমরা শিক্ষিত বাঙালি ভদ্রলোক শ্রেণীকে কেন গুনছি, যে অশিক্ষিত বা সর্বহারা শ্রেণীর বাঙালিরা কি চিন্তা ভাবনা করছে আমরা কিন্তু খুব একটা গোনায় ধরছি না। এটার একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। আমরা যেটা বলি এখানে আসলে মতামতটা ক্রিয়েট করে কারা? যে কোনো ধরনের মতামত ক্রিয়েট করে কিন্তু ভদ্রলোকরাই। এখনো আমরা এটা করি যে আপনি যেটা চিন্তা করছেন সেটা পত্রপত্রিকায় লেখেন, যেটা ভালো মনে করছেন সেটা আপনি লেখেন। যিনি লিখছেন যে সচেতন শ্রেণী তারাই কিন্তু মতামতটা ক্রিয়েট করে, একজন রিক্সাওয়ালা লিখতে যায় না। আর রিক্সাওয়ালাদের ওই ক্যাপাসিটি নাই, তারা বঞ্চিত হচ্ছে নাকি নির্যাতিত হচ্ছে তারা এই বিবরণগুলো কিন্তু লিখতে পারে না, তাদের শব্দ ভান্ডার সীমিত, ক্যাপাসিটি সীমিত। সবাই তো আর রবীন্দ্রনাথ না, হ্যাঁ, যে আপনার অনুভূতির ভাষা দিতে পারবে। তো এই মতামত ক্রিয়েট করা এটা করে কিন্তু ভদ্রলোকরাই। যত যাই বলেন, যত আমরা বলি যে সাবালটানদেরও একটা বক্তব্য আছে, তাদেরও একটা মত প্রকাশের ব্যাপার আছে, মত দ্বিমত প্রকাশের একটা রাইট আছে, ট্রেন্ড আছে। আসলে শেষ পর্যন্ত ভদ্রলোকরাই, কারণ টেলিভিশনে বক্তব্য দিচ্ছে ভদ্রলোক, পত্রিকায় কলাম লিখছে ভদ্রলোক, যিনি রিপোর্ট করছেন তিনি ভদ্রলোক। সুতরাং তারা যেটা বলছে সেটাই প্রতিফলিত হয়। সুতরাং ভদ্রলোকদের চিন্তা ভাবনা হলো, এটা হচ্ছে জাতীয় অবমাননা করা হলো আসলে বাংলাকে ভাগ করে। এক্ষেত্রে আপনার নমশূদ্ররা কি চিন্তা ভাবনা করছে, একেবারে খেটে খাওয়া মুটে মজুর কৃষকরা কি চিন্তা ভাবনা করছে, সেটা ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে ভদ্রলোকরা দ্বিমত পোষণ করেছে এখানে। তো তাদের মধ্যে এক ধরনের হতাশাও সৃষ্টি হলো, যে একটা ইমোশনে আঘাত করা হলো। কেউ কেউ বলছে যে বঙ্গমাতার অঙ্গচ্ছেদ, হ্যাঁ, বাংলা একটা মাতা, সেই বঙ্গমাতার অঙ্গচ্ছেদ ঘটানো হয়েছে। এর সাথে সাথে ঔপনিবেশিক প্রভুদের যে নানা ধরনের নিপীড়নের ব্যাপার ছিল সেগুলো সামনে আসা শুরু হলো। যেমন ট্রেনের কম্পার্টমেন্টে প্রথম শ্রেণীতে ভারতীয়রা উঠতে পারতো না, এরা ছিল তৃতীয় শ্রেণীর নাগরিক। এই যে বঞ্চনাগুলো, এই বঞ্চনাগুলো কিন্তু আসতে থাকলো। এই সময় আরেকটা ব্যাপার ঘটে, আরেকটা ব্যাপারটা হচ্ছে শিক্ষার হার বেড়ে গিয়েছিল। শিক্ষার হার বেড়ে গেলে কি হয়, যে আপনি শিক্ষিত হলেন, আপনি এমএ পাস করলেন, এমএ পাস করার পরে প্রথমে হচ্ছে আপনি খুঁজবেন চাকরি। যখন আপনি চাকরি পাবেন না তখন আপনার মধ্যে একটা বঞ্চিতের ক্ষোভ দানা বাঁধবে, যে আসলে আমাকে চাকরি দেওয়া হলো না। আপনি যদি বাংলাদেশে হন, আপনি যদি হিন্দু হন, তাহলে বলবে যে আমি হিন্দু বলে চাকরি পাচ্ছি না। হ্যাঁ, তারপরে যদি আপনি বিভিন্ন জেলার হন তো বলবেন যে আমি বরিশাল্লা না বলে আমার চাকরি হচ্ছে না। তারপরে বলবে যে এই কুমিল্লা নোয়াখালীতে বাড়ি না বলে চাকরিটা হচ্ছে না। তো আমরা বঞ্চনাটা বিভিন্ন ভাবে প্রকাশ করি, যে আসলে করি কখন, যখন আমি একটা জিনিস চাই সেটা আমি যখন পাচ্ছি না, তখন তখন কিন্তু এক ধরনের স্পিরিট জাগ্রত হয়। যেমন পাকিস্তান আমলে ইয়ে ছিল যে আসলে আমরা চাকরি বাকরি কেউ আমরা পাইনি, পেয়েছে সব পশ্চিম পাকিস্তানিরা। হ্যাঁ, ব্রিটিশ আমলেও এই একই অবস্থা, যে তখন তো শিক্ষার হার খুবই কম ছিল, যারা শিক্ষিত হতো তাদের জন্য ওই আপনার উকিল হওয়াটা হচ্ছে সর্বোচ্চ সম্মানের ব্যাপার। তো কোন একটা জায়গায় যে দেখা যাচ্ছে যে মাদারীপুরে আপনার উকিল আছে হচ্ছে ৮০ জন, একটা ছোট্ট মহকুমা শহর, সেখানে উকিল আছে ৮০ জন, তাদের খুবই কম্পিটিটিভ অবস্থা। তো স্বাভাবিকভাবেই এই ভদ্রলোকরা যারা কর্মসংস্থানের সন্ধান করছে তারা অন্য বিকল্প ইনকামের দিকে ঝুঁকছে। সেটা হচ্ছে ছোট জমিদারি হতে পারে, মধ্যস্বত্বভোগী
বিভিন্ন বিষয় হতে পারে। তো যেহেতু চাকরির ক্ষেত্রে কম্পিটিটিভ অবস্থা চলে আসছে শিক্ষিত ইন্ডিয়ানদের মধ্যে, আমরা আরেকটু নির্দিষ্ট করে শিক্ষিত বাঙালিদের মধ্যে, এই জন্য তাদের মধ্যে কিন্তু একটা বঞ্চিতের ক্ষোভ দানা বাঁধছে, এটা পরে জাতীয়তাবাদী চেতনায় রূপ নেয়। তো এরকম আমাদের বেঙ্গলের কয়েকটা জেলা হচ্ছে, একটা হচ্ছে বাখরগঞ্জ, তারপরে হচ্ছে মাদারীপুর, বিক্রমপুর, আর হচ্ছে কিশোরগঞ্জ, এরকম 4টা জেলায় যেখানে স্বদেশী মুভমেন্ট খুব মানে টপে ছিল, স্বদেশীরা খুব ভালো অবস্থায় ছিল। কেন ছিল? কারণ সেখানে এই জেলাগুলোতে, যে 4টা জেলা বললাম, সেখানে ভদ্রলোকটা খুব মানে কমান্ডিং অবস্থায় ছিল। ভদ্রলোকটাই আসলে এইসব জেলাগুলোতে মূল ব্যক্তি ছিল, তারাই চালাতো। তো কেন তাদের মধ্যে জাতীয়তাবাদটা দানা বাঁধলো ভদ্রলোকদের মধ্যে? সেটার একটা কারণ হচ্ছে শিক্ষার হার বেড়ে গেছে, কিন্তু তিনি যেরকম শিক্ষিত সেই অনুযায়ী তিনি কাজ পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না। খুবই কম্পিটিটিভ অবস্থা। যখনই তিনি চাকরি পাচ্ছেন না, তখন কোষে গাল দিচ্ছেন হচ্ছে ইংরেজদের, যে ইংরেজরা সব লুটে ফাটে নিয়ে গেল, আমরা চাকরি বাকরি পাচ্ছি না। তারপরে আরো একটা বিষয় হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে। মানে আমরা যে কথাগুলো বলছি সবই কিন্তু 5-এর আগে। শিক্ষার হার বেড়ে যাওয়া, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, এইগুলোতে শ্রমিকরা জিনিসপত্রের দামের জন্য ধর্মঘট করছে। এই প্রত্যেকটা কিন্তু স্প্রিটেড হচ্ছে ওই যে জাতীয়তাবাদী চেতনা, বঞ্চিতের ক্ষোভ, যে জিনিসপত্রের দাম বেশি। আপনারা দেখেন না যে বাজারে গেলেই যদি জিনিসের দামে টোস্বাভাবিক বেশি থাকে, তখন আমরা সরকারকে ধুয়ে দেই। তারপরে যদি চাকরি না পায়, তাহলে আমরা কাকে বলি? চাকরি না পেলেও আমরা সরকারকেই বলি যে সরকার চাকরি দিতে পারছে না। ঘরে ঘরে আমরা এমএ পাস করলাম, কিন্তু সরকার আসলে চাকরি দিতে পারছে না। ইংরেজদের আমলে সেম অবস্থা, যে এই যে জাতীয়তাবাদী চেতনা গড়ে ওঠার পিছনে 5-এর আগেই এই যে বঞ্চিতের ক্ষোভগুলো দানা বাঁধছে, সেগুলো কিন্তু এই ছোট ছোট ঘটনা থেকে। তাহলে আমরা কয়েকটা ইয়েতে আসছি। একটা হচ্ছে দাম বেড়ে যাচ্ছে, তারপরে চাকরি পাচ্ছে না, চাকরির জায়গা হচ্ছে খুবই কম্পিটিটিভ। এই অবস্থায় এডমন্ড বার্ক একটা উক্তি করলেন। তিনি বললেন যে আসলে শিক্ষিত শ্রেণীরাই হচ্ছে জনসাধারণের প্রকৃত প্রতিনিধিত্ব করে। এটা কিন্তু দুর্দান্ত একটা কথা, যে শিক্ষিত শ্রেণীরাই হচ্ছে জনসাধারণের, শিক্ষিত শ্রেণীটাই হচ্ছে জনসাধারণের প্রকৃত প্রতিনিধিত্ব করে। তাহলে এবং তারাই হচ্ছে সমাজের হচ্ছে স্বাভাবিক নেতা। এটা যদি ঔপনিবেশিক প্রভুদের বক্তব্য হয়ে থাকে, তাহলে সিংহভাগ বা যে একেবারে কৃষক শ্রেণী, তাদের শ্রেণীগত অবস্থানটা কোথায় থাকে? এটা শুধুই বিষয়টা শুধু ন্যাশনালিজম দিয়ে ব্যাখ্যা করলে হবে না, আরেকটু ডিপে যেতে হবে। সেটা হচ্ছে শিক্ষিত শ্রেণীর এখনো দেখবেন যে গ্রামগঞ্জে, গ্রামে যিনি স্কুল শিক্ষক অথবা এরকম শিক্ষিত লোক, তাকে অনেকটা মানে গনে, যদিও বিগত 20 বছরের ট্রেন্ডটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি আগে দেখেছি যে একটা স্কুল টিচার, তিনি বাজারে যাচ্ছেন, মানে ইয়াং ছেলে পেলে যারা আছে তারা জায়গা ছেড়ে দিচ্ছে বা অন্যদিকে সরে যাচ্ছে, বা যে দোকানে যাচ্ছে সেখানে বসছে না, তার সামনে চেয়ারে বসছে না, চেয়ার ছেড়ে দিচ্ছে। এগুলো ছিল এই বিগত 10, 15, 20 বছরে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এগুলো আর লেশ মাত্র নাই। অনেক ক্ষেত্রেই হচ্ছে উদ্ধত, তারপরে কালচারটা আসলে নষ্ট হয়ে গেছে। কালচারটা হচ্ছে ওই যে মান্যতা, গ্রামীণ মান্যতাটা নষ্ট হয়ে গেছে। যেমন আপনার 52 সালে, আমরা আসবো এই আলোচনায়, 52 সালে কয়েকজন ছাত্র মারা গেল। আমি কয়েকজনের জন্য বলছি, তুচ্ছার্থে না, এটা একটা ঘটনা হিসেবে বলছি, যে
তুচ্ছার্থে অথবা ব্যঙ্গার্থে নয়। প্রত্যেকটা জীবনই ইম্পর্টেন্ট, সে 5 জন মরুক, 6 জন মরুক বা 500 মরুক, প্রত্যেকটা জীবনই হচ্ছে ইম্পর্টেন্ট। কিন্তু পরে আমরা দেখেছি যে যেভাবে প্রতিক্রিয়া হলো, যে ছাত্র মারা গেছে, এটা একটা ইস্যু। যে পূর্ববঙ্গ ছিল পশ্চাৎপদ, সেখানে অল্প সংখ্যক লোকজন লেখাপড়া জানতো। এইগুলো আমরা খুব ইন্টারেস্টিং বিষয়, এগুলো আমরা পরে কথা বলবো, আমি শুধু সংক্ষেপে বলি। ছাত্র মারা গেছে একটা বিশাল ব্যাপার, একটা পশ্চাৎপদ সোসাইটিতে ছাত্র মারা গেছে। তার মানে একটা সামাজিক মান্যতা ছিল, একটা শ্রদ্ধাবোধ ছিল যে একজন শিক্ষিত ব্যক্তি, শিক্ষিত ছাত্র, সে মারা গেছে, একটা সম্ভাবনা, একটা মুকুলিত ফুল, সে মারা গেছে, এটা একটা বিশাল ব্যাপার। সেজন্য কিন্তু 52 ভাষা আন্দোলন পিকে উঠে গিয়েছিল। তো আমরা এই যেটা বলছি, যে ঔপনিবেশিক প্রভুরাই বলছে যে শিক্ষিত যারা তারাই হচ্ছে স্বাভাবিক নেতা। এর আর একটা ব্যাপার আছে, আমরা তো একটা শ্রেণী পর্যন্ত পড়লাম, নিচু শ্রেণীতে কিভাবে ঔপনিবেশিকতা একটু আলগা হয়ে গেল, কিভাবে, সেটা হচ্ছে অনেকটা এরকম। আমরা জানি যে এর আগে কালকে আমি বলেছি যে নানাভাবে মানুষ মারা যেত না খেতে পেরে, আবার নানা ধরনের মহামারীও হতো। এই মহামারীগুলো 1870-80 দশকে নানা ধরনের রোগের প্রাদুর্ভাব হতো, গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত। তখন জনসংখ্যা হুট করে নেমে যেত, জনসংখ্যাটা দেখা যেত যে আবাদি জমি পড়ে আছে, জমির উপরে যে চাপটা থাকার কথা, জনসংখ্যা চাপ হলেই তো জমির উপরে চাপ থাকবে, সেই চাপটা তখন থাকছে না। এজন্য জমির উপরে চাপটা কমে গেল, মানে কৃষকদের উপরে, আমরা একদম নিচের শ্রেণীর লোকদের কথা বলছি, কৃষকদের উপরে চাপটা কমে গেছে। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে ব্রিটিশরা একটা আইন করলো 1870-80 দশকে। এই আইনটা হলো, আমি এক্সাক্ট সময়টা বলছি না, যে আমরা এখন বলি না যে দখলি সত্ত্ব কার আছে, এটা কিন্তু ব্রিটিশদের আইনের। দখলি সত্ত্ব, জমিজাত দখল বা বাড়িজাত দখলে আসছে, তারই মালিকানা থাকবে। তো এই যে দখলের যে সত্যটা, এই আইনটা ইংরেজরা করলো। এর ফলে কৃষকদের এক ধরনের সুরক্ষা হলো। মহাজন শ্রেণী, যোদ্ধা শ্রেণী, তারা, যে বিশেষ করে মহাজন সুদখোর যারা, যাদের কাছ থেকে কৃষকরা জমি চাষবাসের করার সময় নগদ টাকার প্রয়োজন হলে টাকা ধার করত, এই দখলি সত্ত্বের কারণে মহাজন এবং সুদখোরদের এই জমি দখলের হারটা কমে গেল, যে জমি আর সে দখলে নিতে পারছে না। তা কৃষকরা এক ধরনের সুরক্ষা, কিন্তু ন্যাচারাল সুরক্ষা পেল ইংরেজদের থেকে। কৃষকদের এই যে সুরক্ষাটা না হলে, তাহলে কিন্তু জমিদার যোদ্ধারদের সঙ্গে জমির মালিকদের একটা সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হতো। হ্যাঁ, কি আসিফ, কি বলছেন বলেন। আসিফ, কিছু বলবেন? আসিফ, আপনি হাত তুলেছেন মনে হয়, নাকি এমনি অটোমেটিক্যালি আসলো? আসিফ ভাই, আপনি কিছু বলতে চান? স্যার আমার হয়তো বা ভুলে দিচ্ছে কিনা স্যার, আমরা ক্লাস কন্টিনিউ করি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, ক্লাসের ইয়েটা তো আমরা শেষ পর্যায়ে আসছি, যে আমরা পূর্ববঙ্গের আরেকটা শ্রেণী, এটা নিয়ে পরে আমরা ডিটেল আরো কথা বলবো, যে রপ্তানি বাণিজ্যের সুবিধা নিয়ে, বিশেষ করে পাট চাষি, তাদের হাতে কিন্তু নগদ টাকার প্রবাহ সেই 19বিংশ শতকের শেষ দিক থেকে বেশ ভালোভাবে আসা শুরু হলো। তারা কিন্তু একটা সন্তুষ্ট শ্রেণী ছিল, যে শুধু ইংরেজরাই রপ্তানি বাণিজ্য, ইংরেজ কোম্পানিগুলোই যে ফুলে ফেঁপে বড় হয়েছে তা না, যে আমাদের বেঙ্গলের বিশেষ করে পূর্ববঙ্গের পাট চাষিরা যারা ছিল, তারা কিন্তু আর একটা সন্তুষ্ট শ্রেণী, যারা
সুবিধা পেয়েছিল এবং পরবর্তীকালে দেখা গেছে যে বছরে বছরে এখানে পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাচ্ছে। আপনার 1901 সালে পার ক্যাপিটা ইনকাম ছিল সম্ভবত 49 সামথিং এরকম। তারপরে 4-5 সালে এইটা 60 টাকার কাছাকাছি হয়ে গেল, মানে পার ক্যাপিটা ইনকাম সেই সময়। এর পিছনে আসলে ওই যে আমরা পার ক্যাপিটা ইনকাম তো আপনারা জানেন যে যিনি অনেক টাকা ইনকাম করছেন আর যিনি ইনকাম করছেন না, এগুলো হচ্ছে গড় একটা ইনকাম হয় আমাদের এখনকার মতোই, যে একজন শিল্পপতি, একজন চাকরিজীবী বা একজন দৈনন্দিন কৃষি শ্রমিক, এতে পার ক্যাপিটার ধরা। ওই ক্ষেত্রেও দেখা গেছে যে পার ক্যাপিটা ইনকামের ধারাটাও কিন্তু বাড়ছে, বছরে বছরে এটা বেড়ে যাচ্ছে। নানাভাবে বেড়ে যাওয়াতে এক ধরনের স্বস্তির নিঃশ্বাস এই নিচের কৃষক শ্রেণী, যারা জমির মালিক, একেবারে দিনমজুর শ্রেণী না, জমির মালিকদের মধ্যে এক ধরনের স্বস্তি ছিল। আমরা এই 5 সালের একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আমরা আগামীকালকের ক্লাসে ইনশাল্লাহ যে আপনাদের স্বদেশী মুভমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। এখনো পর্যন্ত আপনাদের, এখনো আবারও বলছি, আমি একটু ডিফারেন্ট ওয়েতে পড়াচ্ছি। আমি এখনো পর্যন্ত আপনাদের প্রশ্ন সিলেক্ট করিনি, প্রশ্ন আমি বলে দিব, আপনাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আমি যখন প্রশ্ন বলে দিব রিডিং ম্যাটেরিয়ালসও দিয়ে দিব। আপনারা এখন আলোচনাগুলো শুনতে থাকেন, আমি পরে এগুলো সব রিলেট করব, রিলেট করে আমরা একটা সিদ্ধান্তে আসব। এই পর্যন্ত। জি স্যার। স্যার একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, শিওর, স্যার বলেন। আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে, মানে শিক্ষিত ভদ্রলোক শ্রেণী প্রথম দিকে যদি যেই জাতীয়তাবাদী মনোভাবাপন্ন বা ভারতীয় জাতীয়তাবোধ নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলনটাকে স্টার্ট করেছিল, পরবর্তীতে তারা কি আসলে তাদের এই শিক্ষিত বা তাদের জ্ঞান দিয়ে মোটামুটি কূটকৌশলের ব্যাপারটাই বেশি বঙ্গের বিরুদ্ধে, বিশেষ করে যদি বলতে যাই 47 সালে যে ভাগটা হইলো, বা সেখানে কি এই তাদের কূটকৌশলটাই বেশি মানে মানে জড়িত ছিল, যার কারণে আসলে আমাদের মানে বঙ্গের বিরুদ্ধে তারা, যেমন প্রথম দিকে 1911 সালে বঙ্গভঙ্গটাকে ক্যান্সেল করা হইলো, তারপর ওনাদের কারণেই আর কি ক্যান্সেল করতে হইলো। তো সেই কূটকৌশলটাকেই তারা পরবর্তীতে এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার মতো একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর কি, এটা কি ঠিক কিনা? না, এটা আমি আবারও বলি, আমরা শব্দ চয়নের ক্ষেত্রে একটু সতর্ক হই। হ্যাঁ, জি স্যার। যেমন কালকে ওই যে লেকচারটা আমি দেখলাম একজন শেয়ার করেছে, যে সেখানে মানে মেঠো বক্তৃতার মতো। হ্যাঁ, আমরা যেহেতু হিস্ট্রি পড়ছি, আমরা সরাসরি এটা কূটকৌশল না বলি, কূটকৌশল না বলে আমরা বলি রাজনীতি, ভদ্রলোক শ্রেণীর রাজনীতি। কোনো কৌশলই কূট নয়, আপনি প্রতিপক্ষ হলেই সেটা কূট হবে, বিষয়টা এরকম নয়। আর মানুষ কখনো জেনে শুনে ভুল করে না, কোনো মানুষই জেনে শুনে ভুল করে না। আপনি ধরেন ডিসিশন নিচ্ছেন, সবসময় আমরা সঠিক জেনেই ডিসিশন নেই, সেটা পলিটিক্স হোক, পেশা হোক, ব্যবসা হোক, প্রত্যেকটা ক্ষেত্রে পার্সোনালি হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ডিসিশনগুলো নেই হলো সঠিক জেনে। তো আমরা এটা কূটকৌশল না বলে আমরা বলি হচ্ছে পলিটিক্স। ভদ্রলোক শ্রেণী যে পলিটিক্সটা করছিল সেটা আমরা বোঝার চেষ্টা করছি, তার রুট খোঁজার চেষ্টা করছি। হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটা নিয়ে তো অবশ্যই আলোচনা হবে, এটাই হচ্ছে আমাদের সেন্ট্রাল কোশ্চেন, আমাদের এই ইমার্জেন্স অফ বাংলাদেশের এটা হচ্ছে সেন্ট্রাল কোশ্চেন, যে আসলে ভদ্রলোক রাজনীতি বাংলা ভাগের জন্য কতটা দায়ী ছিল। হ্যাঁ, 47-এর দেশ ভাগ হোক, সেটা 5 থেকে 11, 11-তে যে রদ হলো, এটা তো সেন্ট্রাল আর্গুমেন্ট, এবং কেন্দ্রীয় চরিত্রেই আছে হচ্ছে ভদ্রলোক শ্রেণী, এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। এটাই আমরা আলোচনা করব, যে ভদ্রলোক শ্রেণীর পলিটিক্স কিভাবে বেঙ্গল পলিটিক্সকে প্রভাবিত করেছিল দেশভাগের জন্য। ঠিক আছে, আমরা কখনোই মানে এক্সট্রিম শব্দ ইউজ করব না, একাডেমিক ক্ষেত্রে এই শব্দগুলো আমাদের পরিত্যাগ করা উচিত।
জি স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকুন। কালকে আশা করি আমি স্বদেশী মুভমেন্ট নিয়ে কথা বলতে পারবো। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।